নমস্কার। শিহরণ সন্ধ্যা থেকে আমি প্রীতম রয়েছি আপনাদের সঙ্গে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গঙ্গাধরের বিপদ। গল্প পাঠে আমি প্রীতম এবং অন্যান্য চরিত্রে বাপ্পাদিত্য। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়া ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন প্রায় 50-এর উপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না কদিন ধরে। নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপর ব্যবসায়ী কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিজের অদৃষ্টের কথা ভাবছিল গঙ্গাধর। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটিয়াবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। বেশ কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর আর সেদিকে যায়নি। ভেবেচিন্তে সে মেটিয়াবুরুজেই রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটিয়াবুরুজে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে বেশ দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে সে। হন হন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, এ সাহেব, ইধার শুনো তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার। স্থানটা বেশ নির্জন। তার ওপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর এসে পড়েছে। মুখটা ভালো ঠাহর হচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দি ও ভাঙা বাংলা মিশিয়ে বললে, বাবু, সস্তায় ভালো মাল আছে, কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বলল, এখানে কথা হবে না বাবু, চারিদিকে পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে নিয়ে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়েই দেব। গঙ্গাধর বেশ চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে সে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, মাল বিক্রি করার লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি নে, পুলিশের ভয়ও তো আছে। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় কেন হলো তা বাপু আমি বুঝিনে। আগে যারা এ ব্যবসা করত তাদের কাছেও যাচ্ছি, তারা একবার ঘুরেও তাকায় না। আপনি গররাজি হবেন না বাবু, আগে মাল দেখুন, পরে দাম দর হবে।
লোকটার গলার সুরে কি একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয় দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে, এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলেন না তিনি। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলেন, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটা প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর পর্যন্ত গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বেশ বড় বড় ভড় ও নৌকা কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পিছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে সে বলে উঠল, আমায় আমায় দেখতে পারছেন তো আপনি? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাহর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলেন, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা হঠাৎ পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন হে, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে যদি ভেবে থাকো তবে ভালো হবে না যেন। আমি মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজ নিয়ে তোমার কি হবে? লোকটার চোখের চাহনি বড্ড অদ্ভুত। গঙ্গাধর বেশ অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দু চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেই পড়েছে তখন আর চারা নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় জানি চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখছে। গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরানো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে। সামনের দোরটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার। বাংলাদেশ থেকে নতুন আসেনি সে। ওই লোকটির কথার সুরে কি যেন একটা জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো।
হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ আর এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আবার ফুটে বেরুল। কোথায় যে চলে গিয়েছিল এমন মনে হয় না, একেবারে পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও পিছনে আসতে বলল। তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে তার। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা বুকে ছুরি বসাবে। সেই ফন্দিতেই এত দূর ভুলিয়ে এনেছে নিশ্চয়ই। কে জানে হোদাদাত খাঁয়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকার দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা বেশ স্যাঁতস্যাঁতে। অতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো তার। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কি রকমের ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বলে বসল খাঁ সাহেব। বলল, তুমি কালা নাকি হে? এতক্ষণ কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? ওকেন যে জায়গায় আছে বললাম, তা তুমি দেখতে পেয়েছো? শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো। হাঁ করে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলল লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাচ্যাকা হয়ে গিয়েছে। মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? ওই কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সামনে দাঁড়িয়ে থাকা খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত, বিমূঢ়, আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চূর চূর হয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে নিজের দাঁত মুখ খিঁচিয়ে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, সব যেন হাওয়ায় উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্ত রবে একটা চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে গেল। একটা ছোট নৌকা কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অবচেতন অবস্থায় তাদের নৌকায় নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের সমস্ত টাকা পয়সা ঠিকঠাক ছিল, কানাকড়িও খোয়া যায়নি। তবে তার শরীর শুধরে উঠতে বেশ সময় নিয়েছিল।
অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মেটিয়া বুরুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটনা ঘটেছিল সে গল্পই করছিল। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে সে বললে, সাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে মাল। জাহাজের লোকের সঙ্গে সর ছিল আর কি। কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝিতেই সে খুন হয়। কে বা কেন খুন করলে তা জানা যায়নি। কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনাটা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওই পুরানো কোকেনের বাক্সই হয়েছে দোখেজের বোঝা। তা বাবু, সে গুদামঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথায় দিয়ে যে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে কোনো মতেই যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরানো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে তাকে? ভগবান তার আত্মাকে শান্তি দিক।